করোনায় আরও 11 জনের মৃত্যু, আক্রান্ত 969, আইসোলেশনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। রাজধানীর সড়কে মানুষ ও ব্যক্তিগত গাড়ির জট, ক্রেতাশূন্য শপিং মলে হতাশ ব্যবসায়ীরা। ভার্চুয়াল আদালতের প্রথম আদেশ, হালদায় ডলফিন হত্যা বন্ধের নির্দেশ হাইকোর্টের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদের, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। আগের দিনের চেয়ে করোনা আক্রান্তের সংখ্যা সামান্য কমে নতুন করে শনাক্ত হয়েছে 969 জন, আর 11 জনের মৃত্যুতে এখন মৃতের সংখ্যা 250। মোট আক্রান্ত 16,660। নতুন করে 245 জন সহ সুস্থ হয়েছেন 3,147। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাদ্য তালিকায় ভিটামিন সি ও মিনারেল সমৃদ্ধ খাবার রাখার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। বিস্তারিত স্মৃতিমণ্ডলের রিপোর্টে। সংক্রমণের 10ম সপ্তাহ পার করল দেশ। সংক্রমণের সর্বোচ্চ স্তর, একদিনে 6,773 জনের নমুনা পরীক্ষায় 969 জনের দেহে কোভিড-19 শনাক্ত হয়েছে। মারা গেছেন 11 জন। আক্রান্তের সংখ্যা বেড়ে 16,000 ছাড়িয়েছে। নতুন 245 জন সহ সুস্থ হয়েছেন 3,000-এর বেশি মানুষ। মৃত্যু তালিকার যারা আছেন 11 জনের মধ্যে আমাদের পুরুষ 7 জন এবং নারী 4 জন। ঢাকা সিটির মধ্যে 5 জন, নারায়ণগঞ্জে 1 জন এবং নরসিংদী 1 জন, চট্টগ্রাম ডিভিশনে 2 জন এবং সিলেট ডিভিশনে 1 জন। করোনা পরীক্ষায় নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির ল্যাব যুক্ত হওয়ায় বর্তমানে ল্যাবের সংখ্যা 38। 24 ঘন্টায় আইসোলেশনে 152 জন এবং বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 45,385 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 2,361 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,256 জন। আমাদের মোট আইসোলেশন সংখ্যা 8,634টি। ঢাকা সিটির বিভিন্ন হাসপাতালে আছে 5,734টি এবং ঢাকা মহানগরীতে 2,909টি। আইসিইউ সংখ্যা 329টি এবং ডায়ালাইসিস ইউনিট 102টি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি ও মিনারেল সমৃদ্ধ খাবারের পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্য বুলেটিনে। যারা আক্রান্ত হয়েছেন বা শনাক্ত হয়েছেন তারা বিশেষভাবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার বিষয়ে নজর দিবেন। তারা সবসময় মানসিকভাবে উজ্জীবিত থাকবেন। মানসিকভাবে ভেঙে পড়লে আসলে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। অনেক সময় কাশির সাথে শ্বাসকষ্ট হতে পারে, সেই জন্য আমরা শ্বাসযন্ত্রের ব্যায়ামটা যেন নিয়মিত চালিয়ে যাই। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। জ্বর, সর্দি, কাশি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ আইসোলেশনে। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। গত কয়েকদিন থেকে তিনি বাসার বাইরে আসছেন না। নিয়মিত স্বাস্থ্য বুলেটিনও বেশ কয়েক সপ্তাহ ধরে অনুপস্থিত। তার পরিবারে 1 সদস্যের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। প্রতিদিনই যখন করোনা সংক্রমণ বাড়ছে, তখন ব্যাপক ঝুঁকি থাকার পরও রাজধানীর সড়কেও বাড়ছে মানুষের ভিড়। গণপরিবহন না থাকলেও ব্যক্তিগত গাড়িতেই লাগছে যানজট। বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট থাকলেও পুলিশ নেই। লোক সমাগম বেড়ে যাওয়ায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বেগ পেতে হচ্ছে সেনা সদস্যদের। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, তারপরও সড়কে মানুষের অভাব নেই। শুরুর দিকে আইন শৃঙ্খলা বাহিনী কিছুটা কঠোর ছিল, তবে কয়েকদিনের শিথিলতায় ভিড় যেমন বেড়েছে তেমনি সংক্রমণও বেড়েছে। গণপরিবহন না চললেও ব্যক্তিগত গাড়ির অভাব নেই। অনেক সিগন্যালেই বেশ কিছুক্ষণ থেমেও থাকতে হচ্ছে গাড়িগুলোকে। সড়কে গাড়ি বাড়লেও পুলিশের উপস্থিতি নেই আগের মতো। ঢাকা শহরে 60% গাড়ি নেমে গেছে, শুধু গণপরিবহন বলতে বাসটা বাকি। আমাদের তো বিকল্প হয়ে নেই, আমাদের গাড়ি বাড়লেও আমাদের তো করার কিছু নেই। রাজধানীর অন্যতম প্রবেশপথ আব্দুল্লাহপুরেও নেই কড়াকড়ি। মানুষ ও যানবাহন ইচ্ছেমতো ঢাকায় ঢুকছে ও বের হচ্ছে। প্রতিদিনের মতো সামাজিক দূরত্ব নিশ্চিত সহ বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত সেনাবাহিনী। রাজধানীর শান্তিনগর বাজার বেড়েছে মানুষের ভিড়। তারপরও সবাইকে সামাজিক দূরত্ব মানার বিষয়ে সচেতন করেন সেনা সদস্যরা। সেনা সদস্যরা বলছেন, মানুষ বেড়ে যাওয়ায় দায়িত্ব পালন কষ্টকর হয়ে পড়েছে। এখন থেকে প্রায় 1-1.5 মাস আগে তখন কম্পারেটিভলি মানুষজন রাস্তায় কম ছিল, তারা আরও বেশি সচেতন ছিল।
কিন্তু যত দিন যাচ্ছে মানুষ আরও রাস্তায় বেরোচ্ছে, তারা তাদের কর্মস্থলে যাচ্ছে, তাদের জীবিকা সন্ধানের বিভিন্ন শ্রেণী বিভিন্ন পেশার মানুষ বেরোচ্ছে এবং এর ফলে পরিস্থিতিটা কন্ট্রোল করা একটু টাফ হয়ে যাচ্ছে আমাদের জন্য। সেক্ষেত্রে আমাদের টহল কার্যক্রম আমরা আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি যেন মানুষজনকে আমরা আরও বেশি সচেতন করতে পারি। আব্দুল্লাহপুর সহ ঢাকার বিভিন্ন এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিত করা সহ নানা কার্যক্রম চালাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। মার্কেট শপিং মল খুললেও গেল 3 দিনের কেনা বেচায় হতাশ ব্যবসায়ীরা। খরচ উঠানোর দায় বলে আশঙ্কা তাদের। দিনভর ক্রেতার অপেক্ষায় বসে থাকতে হচ্ছে দোকানীদের। তারপরও মঙ্গলবার নতুন করে খুলেছে আরও কয়েকটি শপিং কমপ্লেক্স। মেহেদী হাসানের রিপোর্ট। শর্ত সাপেক্ষে দোকানপাট খুলেছে রোববার থেকে। স্বাস্থ্যবিধি মানতে চেষ্টার কমতি নেই ব্যবসায়ীদের, কিন্তু যাদের জন্য দোকান খুলেছেন সেই ক্রেতারই তো দেখা নেই। 2 মাস পরে আইলাম, আমার দোকান আছে ভিতরে আর বাইরেও একটা আছে, এখনো বিসমিল্লাহ হয় নাই, বাজে 12টা। ডান পাশে 100%-এর মধ্যে 80% দোকান খুলছে আর বাম পাশে পুরোপুরি সব বন্ধ, কিন্তু খুলেও কোনো লাভ হইতেছে না, কাস্টমার নাই। এভাবে চললে কর্মচারীর বেতন, দোকানের ভাড়া মিটিয়ে খরচ উঠবে কিনা এই দুশ্চিন্তার ছাপ ব্যবসায়ীদের কপালে। 3 দিন ধরে দোকান খুলছি, মানে কি বলবো, মানে একদিনের বেচে যেটা হয় সেটা এখন পর্যন্ত তার ধারা কাছেও নাই। স্টাফদের বেতন, 3 মাসের বেতন, তারপরে দেওয়া দোকান ভাড়া, কারখানা ভাড়া, এড়ি দিয়ে কোনো কিছুই হবে না আমাদের। বড় সব মার্কেট, শপিং সেন্টার যথারীতি বন্ধই আছে। ক্রেতার খরা, তারপরও মঙ্গলবার খুলেছে মালিবাগের টুইন টাওয়ার, আয়শা শপিং কমপ্লেক্স এবং ফরচুন শপিং মল। কিন্তু ক্রেতা না পেয়ে তারাও হতাশ। আমি আজকে খুললাম, খুলে সাফ সাফাই করতেছি। ডিএমপির যে কিছু শর্ত আছে, শর্তগিরির প্রস্তুতি নিতে আমার আরও 2 দিন সময় লেগে গেছে। আজকে 18 রমজান অর্থাৎ 13 তারিখ থেকে আজকে আমরা মার্কেট প্রথম খুলছি। এই খোলার পরে এই যে আপনারা দেখলেন যে কাস্টমারের অবস্থা ভালো না, বেচাকিনি নাই। এদিকে স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা চলছে আড়ংয়ের আউটলেটগুলোতে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। করোনাকালে হাইকোর্টে ভার্চুয়াল বেঞ্চের প্রথম নির্দেশ, রক্ষা করতে হবে হালদা নদীর ডলফিন। এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা 72 ঘণ্টার মধ্যে ইমেইলে সরকারকে জানানোর আদেশ দেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ। ডলফিন রক্ষায় এই আদেশ ভার্চুয়াল কোর্টের সফলতা বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। শাকির আরজু রিপোর্ট। স্বচ্ছ নীল জলরাশি আছড়ে পড়ছে সৈকতে। লকডাউনের এই সময় প্রকৃতি ফিরে পেয়েছে তার আপন রূপ। প্রায় 30 বছর পর কক্সবাজার সমুদ্র সৈকতে দেখা মিলেছে ডলফিনের। এই ডলফিন এখন হুমকির মুখে, শিকারে পরিণত হচ্ছে প্রাণীগুলো। 9 মে এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে 52 কেজি ওজনের একটি ডলফিনকে হত্যা করা হয়। বন্যপ্রাণী আইন 2012 অনুযায়ী এটা অপরাধ। 2017 সালের সেপ্টেম্বর থেকে হালদায় এ পর্যন্ত 24টি ডলফিন মারা গেছে। এরই প্রেক্ষিতে প্রকাশিত সংবাদ নিয়ে ডলফিন হত্যা বন্ধের আদেশে কী ব্যবস্থা নিয়েছে সরকার তা 72 ঘণ্টার মধ্যে জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সরকার পক্ষকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে হালদা নদীতে আর যেন একটি ডলফিনও মারা না যায়, সেই জন্য যেন তারা ব্যবস্থা গ্রহণ করেন। ডলফিন রক্ষায় এই আদেশ ভার্চুয়াল কোর্টের সফলতা বলে মন্তব্য করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। এটা তো খুব উপযুক্ত আদেশ দেওয়া হয়েছে। ভার্চুয়াল কোর্টের সাকসেসটা এখানেই, যে ইমার্জেন্সি অথচ কেউ যেতে পারছে না, তারপরেও এই COVID-19 তো খুব কন্ট্যাক্ট, একজনের সাথে একজন ছোঁয়াছে, এটাই খুব ভালো হলো আর কি। এটা হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ থেকে রিটের প্রথম আদেশ এটি। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে করোনা চিকিৎসায় আশার আলো, প্লাজমা থেরাপি প্রয়োগের প্রক্রিয়ায় বাংলাদেশ। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। ত্রাণ কার্যক্রমে অনিয়মের সরকারের জিরো টলারেন্সের অবস্থান আবারও মনে করিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তায় স্বাস্থ্যবিধি মেনে প্রাইভেট চেম্বারের সাধারণ রোগী দেখার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান কাদের। চিকিৎসকদের প্রাইভেট চেম্বারে রোগী দেখা, বেসরকারি ক্লিনিকের চিকিৎসা সেবা পরিস্থিতিগত কারণে সীমিত হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষ তথা রোগীরা অন্যান্য রোগের
চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। স্বাস্থ্যবিধি মেনে এবং সুরক্ষা সামগ্রী ব্যবহার করে প্রতিদিন কিছু সময় প্রাইভেট চেম্বারে রোগী দেখার জন্য চিকিৎসকদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। কোভিড-19 থেকে সুস্থ হওয়া মানুষের রক্তের তরল অংশে জৈবিকভাবে প্রতিষেধক তৈরি হয়। সেই রক্তরস আক্রান্ত রোগীর শরীরে দিলে সুস্থ হয়ে ওঠেন অনেকেই। চিকিৎসা বিজ্ঞানে এই পদ্ধতির নাম প্লাজমা থেরাপি। চীন, যুক্তরাষ্ট্র ও কানাডায় অনেক রোগীকে এই থেরাপিতে সুস্থ করে তোলা হয়েছে, আর এতে সফলতার হার ৮০ থেকে ৯০%। ভ্যাকসিন আবিষ্কারের আগ পর্যন্ত কোভিড চিকিৎসায় তাই আশার আলো দেখাচ্ছে প্লাজমা থেরাপি। বাংলাদেশেও এই থেরাপি প্রয়োগের কাজ চলছে। রিপোর্ট আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরনবী। ভ্যাকসিন প্রয়োগে শরীরের রোগ প্রতিরোধ করে। করোনা ভাইরাস জনিত কোভিড-19 রোগে ভ্যাকসিন আবিষ্কারের চলছে গবেষণা। টিকা কবে আসবে জানা নেই, তাই ভরসা অ্যান্টিবডি। এই অবস্থায় কোভিড থেকে সুস্থ হওয়া মানুষের প্রতিরোধ ক্ষমতা আক্রান্তদের দেহে ঢুকিয়ে বিকল্প প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলে সারানোর পদ্ধতি সফল হয়েছে। রক্তের লোহিত কর্ণিকা, শ্বেতকর্ণিকা, প্লাটিলেট আলাদা করার পর বাকি অংশে জমে থাকা ময়েশ্চার, প্রোটিন, মিনারেল ও অ্যান্টিবডি সহ তরল অংশটা প্লাজমা। এই অংশে কোভিড নিরাময়ে জৈবিকভাবে সৃষ্ট প্রতিষেধকের উপস্থিতি খুঁজে পেয়েছে বিজ্ঞানীরা। ল্যাব টেস্টে পরিপূর্ণ সুস্থ ঘোষণা করার 14 থেকে 25 দিনের মধ্যে কনভালসেন্ট প্লাজমা নেওয়া যায়। প্লাজমাকে যদি যথোপযুক্ত উপায়ে পৃথক করে পরিকল্পিতভাবে আরেকজনের শরীরে বা আক্রান্ত যার আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা নেই বা যার আসলে কোনো উপায় নেই চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করার, তাকে প্রয়োগ করে যথেষ্ট সফলতা পাওয়া গেছে। প্রক্রিয়াটি হুবহু রক্ত পরিসঞ্চালনের মতোই। একজন পূর্ণবয়স্কের প্লাজমা 3 জন রোগীকে দেওয়া যাবে। উপযুক্ত সময়ে প্লাজমা প্রদান করতে পারি, তাহলে কিন্তু তাদের লাইফ সাপোর্টে না যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তাদের যে জ্বর এবং শ্বাসকষ্ট রয়েছে, সেই শ্বাসকষ্ট পরিমাণটা কিন্তু অতি দ্রুত কমে যাওয়ার সম্ভাবনা থাকে। আধা ঘন্টা একটু সময় দিতে চান বা দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু 3 জন নতুন জীবন লাভ করার সম্ভাবনা থাকে। এরই মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাজয়ী চিকিৎসক ডাক্তার জোয়ারদার রনকিন মঞ্জুর নিজের প্লাজমা দান করেছে। এখন প্লাজমা থেরাপি প্রয়োগে স্বাস্থ্য অধিদপ্তরের গাইডলাইনের অপেক্ষায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। অবশ্য গেল 12 এপ্রিল এ বিষয়ে একটি কমিটি গঠন করেছে সরকার। একটি সুই ব্যবহার করেই কিন্তু রক্তটি যিনি রক্ত দান করছেন তার শরীর থেকে মেশিনের মধ্যে যাবে, সেটি সেপারেট হবে, পৃথক হয়ে আবার রক্তদাতার শরীরে বাকি অংশটুকু চলে আসবে। বাংলাদেশেও এই প্লাজমা থেরাপি শুরু করার জন্য একটা স্টাডি প্রটোকল জমা দিয়েছি। আশা করি আগামী সপ্তাহে এই প্লাজমা থেরাপি বাংলাদেশে শুরু করতে পারব। মহামারী স্প্যানিশ ফ্লু থেকে শুরু এই চিকিৎসার, এরপর হেপাটাইটিস বি, প্লেগ, সার্স, মার্স, ইবোলা চিকিৎসাও ফল দিয়েছে প্লাজমা থেরাপি। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনসচেতনতা। করোনার দুঃসহ দিনে ফুলে ফুলে ছেয়ে আছে রাজশাহী নগরী। কমেছে দূষণের মাত্রা। প্রকৃতি বাঁচাতে সচেতন হচ্ছে মানুষও। হাসান আল মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাসরিন। গৃহবন্দী মানুষ, রাস্তায় গাড়ি চলাচল নেই বললেই চলে, বন্ধ কলকারখানাও, ফলে কমে গেছে পরিবেশ দূষণ। আর এই সুযোগে প্রকৃতি নিজেকে মেলে ধরেছে স্বমহিমায়। রাজশাহী মহানগরীর সড়ক বিভাজন ঝলমল করছে নানা রঙের ফুলে। শহীদ AHM কামরুজ্জামান চত্বর থেকে কোর্ট চত্বর প্রায় 3 কিলোমিটার সড়ক জুড়ে মনোমুগ্ধকর নানা রঙের ফুল। এসব ফুলের রূপ আর গন্ধ সৌন্দর্য পিপাসুদের মনে আনছে আশার আলো। করোনাকালীন বিপর্যয়ের মুহূর্তে এগুলি আসলে যেমন সৌন্দর্য বোধ করছে, সেরকম মানসিক প্রশান্তিও আমরা লাভ করতে পারছি। এগুলো অ্যাকচুয়ালি মানুষের মধ্যে একটা সবুজ বার্তা দেয় যে অ্যাকচুয়ালি রাজশাহী বিভাগ অন্যান্য বিভাগের তুলনায় অন্তত এই সবুজের দিকটা এবং দূষণ কমানোর ক্ষেত্রে যে সবুজ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও যেন এরকম পৃথিবী পাওয়া যায়। বাতাসে আপনার ধুলার পরিমাণ কম, এই কারণে আরও প্রকৃতিটা অনেক সুন্দর। পরে মানুষ বের হলে তাদের যে বিনোদন ব্যবস্থা, তাদের যে মনের প্রশান্তি এবং যে ক্লান্তি, সেটি আমি মনে করি যে তারা এই ফুটপাতে হাঁটলে, কারণ এই ফুটপাতে রয়েছে শিউলি ফুলের গাছ, চেরি ফুলের গাছ। এভাবেই নগরীর প্রায় 10 কিলোমিটার সড়ক বিভাজনে লাগানো হয়েছে ফুল।
আরও 30 কিলোমিটার জুড়ে তৈরি হচ্ছে সড়ক বিভাজক, যেখানে লাগানো হবে বাহারি ফুলের গাছ। প্রায় 30 কিলোমিটার মতো আরও আইল্যান্ডে এটি কাজ করা হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। জানি না কতটুকু করতে পারবো, কারণ করোনার প্রভাব অর্থনৈতিকভাবে আমাদের প্রভাব ফেলছে। প্রকৃতির উপর আঘাত না করে সহাবস্থানের মাধ্যমে জীবনযাপন করার পরামর্শ প্রকৃতিপ্রেমীদের। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। করোনা ভাইরাস সংক্রমণের ফলে আপাতত নারী বিশ্বকাপ বাছাই পর্ব পিছিয়ে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ৩রা জুলাই থেকে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বাছাই পর্ব 21 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের লড়াইয়ে মাঠে নামার কথা ছিল সালমা জাহানারাদের। 8 দলের বিশ্বকাপে এর মাঝে স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার জায়গা নির্ধারিত হয়েছে। বাকি 3টি স্থানের জন্য বাংলাদেশকে লড়তে হতো আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। 19 জুলাইয়ের মধ্যে শেষ হওয়ার কথা ছিল এই বাছাই পর্ব। এদিকে 2022 ছেলেদের অনূর্ধ্ব 19 বিশ্বকাপের বাছাই পর্ব স্থগিতের ঘোষণা দিয়েছে আইসিসি। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনায় আরও 11 জনের মৃত্যু, আক্রান্ত 969, আইসোলেশনের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। রাজধানী সড়কে মানুষ ও ব্যক্তিগত গাড়ির জট, ক্রেতা শূন্য শপিং মলে হতাশ ব্যবসায়ীরা। ভার্চুয়াল আদালতের প্রথম আদেশ, হালদায় ডলফিন হত্যা বন্ধের নির্দেশ হাইকোর্টের। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2054 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।